দেশে করোনা আক্রান্তের হার কমার মধ্যেই চোখ রাঙাচ্ছে বেপরোয়া শপিং। সঙ্গে যোগ হচ্ছে গণপরিবহন চালুর পরিকল্পনা, ৩৮ দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু। শ্রমিকদের দিনভর চেষ্টায় পদ্মা সেতুর সঙ্গে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ, স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে উৎসবের আমেজ। জাজিরার থেকে মাওয়া পর্যন্ত পুরো রাস্তা ক্লিয়ার। এই শ্রমিক দিবসে এই কাজটি করতে পেরে পদ্মা সেতু কর্তৃপক্ষ গর্বিত। এদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগতেছে। মোবাইলে হত্যার হুমকির অভিযোগে নিরাপত্তা চেয়ে কুমিল্লায় মুনিয়ার বোনের জিডি, বাসায় পুলিশ পাহারা, বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ইতিহাস গড়ল সময় টেলিভিশন। দেশের প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়ালো ১ কোটি, মাত্র ৩.৫ বছরে এই কৃতিত্ব। এবং ২ মাসের নিষেধাজ্ঞার পর ৬টি অভয় আশ্রমে ইলিশ শিকারে মরিয়া জেলেরা। মিলছে না কাঙ্ক্ষিত মাছ, বর্ষা ঘনিয়ে এলে বেশি ধরা পড়ার আশা। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। দেশে কমছে করোনা সংক্রমণের হার। সবশেষ ২৪ ঘন্টায় ৬ সপ্তাহে সর্বনিম্ন ১,৪৫২ জন শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৬০ জন। এর মধ্যেই শঙ্কা বাড়াচ্ছে বেপরোয়া ঈদ কেনাকাটা। রাজধানীর অভিজাত শপিং মলে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। এদিকে ফুটপাত ও ফুট ওভার ব্রিজের ওপর গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানগুলোতেও চলছে জমজমাট কেনাবেচা। এই দৃশ্য থেকে বোঝার উপায় নেই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে চলছে লকডাউন। রাজধানীর অভিজাত শপিং মলে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষকে ছুঁতে পারেনি করোনা মহামারীর ভয়াবহতা। আমরা এখানে ডালা বিছানা বৈশা আমরা যে ইফতারি করছি, এটা সংক্রমণ বাড়বে, এটা তো বলার মতো 100%। এত ভিড়ের মধ্যে তো যাই না, এই লকডাউনের পরে ফার্স্ট বের হয়েছি, ভয়ও পাচ্ছি। তাই ভয় যে পাচ্ছি না তার কোনো কথা না। গণপরিবহন না থাকলেও কেনাকাটা সারতে সিএনজি বা রিকশায় যে যেভাবে পারছেন গাদাগাদি করে আসছেন শপিং মলে। ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানেও ভিড়ের সেই চিরচেনা রূপ। বাচ্চার জন্য একটা ড্রেস কিনছি, যত শর্টকাট তাড়াতাড়ি চলে যেতে পারে আর কি, ভালো হয়। বাচ্চাদের যেটা না হলেই না, আদারওয়াইজ এখানে তো আসার মতো, তো ভাবছি যে হয়তো ভিড় কম, কিন্তু এসে দেখছি অনেক বেশি ভিড়। মানে করোনার মধ্যেও আমরা ভাবছি হয়তো আমরাই যাচ্ছি, এখন দেখছি না অনেকেই আছে, তো এসে মনে হচ্ছে ভুল হয়েছে। যদিও বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের, আর বিক্রেতাদের দাবি বেচা বিক্রি কম হওয়ায় লোকসান গুনতে হবে। দামের দিক দিয়ে একটু তুলনামূলক বেশি দাম মনে হচ্ছে, একটু মার্কেটের একটু দাম চড়ায় আর কি, বাচ্চাদের জিনিস কিনতে এসছে। আমাদের দাবি গণপরিবহনগুলো খোলক, যেন কাস্টমার আসে আমরা সেল করতে পারি। মানে বেসিনে ভালো না, কিন্তু গাড়ি যানবাহন তো চলে না, এই জন্য মানে আসতে পারে না। আমরা যদি কাস্টমার থাকে তাহলে আমার ভাড়া উড়া দিতে, আমরা 6 মিনিট টাকা দিতে আমাকে অনেক কষ্ট, চলতে কষ্ট হয়ে যাবে আমাকে অনেক। আসলে আমাদের গতবার সাধারণ বাজারের যে তুলনায় বর্তমানে আপনার 40% বেচা কিনো নাই। এর আগে গত করোনা লকডাউনে আমাদের যেই ক্ষতি হয়েছে আমরা এটা এখনো পোষাইতে পারি না। ঈদের আগে বেচা বিক্রি আরও বাড়ার আশা ব্যবসায়ীদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গণপরিবহন চালু করে ঈদের আগেই লকডাউন তুলে নেয়ার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খান। বলছেন কঠোর স্বাস্থ্যবিধি মানবেন চালক ও শ্রমিকরা। আশ্বস্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন এ দফায় লকডাউনের পর গণপরিবহন চলতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ ঠেকাতে হলে গণপরিবহন চালুর আগেই সরকারকে বাড়াতে হবে পরিবহনের সংখ্যা, নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি। বছরের ব্যবধানে সারা দেশে আবারও লকডাউন। করোনা সংক্রমণ রোধে গত মাসের ৫ তারিখ থেকে দূরপাল্লায় গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মাঝে কয়েকদিন রাজধানীর ভেতরে গণপরিবহন চললেও এখন বন্ধ সবই। যদিও এরই মধ্যে লকডাউন কিছুটা শিথিল করে খুলে দেওয়া হয়েছে বিভিন্ন অফিস, শপিং মল। এই প্রেক্ষাপটে গণপরিবহন চলাচলে জোর দাবি জানিয়ে আসছেন পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের চারদিকে কিস্তি টাকা আটকাচ্ছে, আমরা চারদিকে ঋণগ্রস্ত হয়ে গেছিলাম। আমরা সরকারের নির্দেশের মতন আমরা গাড়ি যাত্রী উঠামু, আসা যাওয়া করুম। সরকারও অর্ডার দেয় তাহলে আমরা ওইভাবে চালামু, স্বাস্থ্যবানী মেনে চালাইতে হইব না। ঈদের আগেই লকডাউন বাতিল চেয়ে সড়ক পরিবহন নেতা শাহজাহান খান বলছেন অতীত অভিজ্ঞতা থেকে এবার কঠোর স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে সবাইকে। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে, এই নিশ্চয়তা আমরা দিতে চাই যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরাও খুব কঠোর ব্যবস্থা নেব। আমরা কিন্তু লকডাউনের বিরোধিতা করছি না, লকডাউন যদি করতে হয় করার মতো করতে হবে।
আর যদি শিথিল করতে হয় তাহলে সবার জন্য শিথিল করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন চালুর পূর্বে সরকারকে ব্যাপক প্রস্তুতি নিতে হবে, না হলে আবারও বাড়তে পারে সংক্রমণ। যারা যাত্রী উঠবেন সবাই মাস্ক পরবেন, চালক শ্রমিক সবাই মাস্ক পরবেন, সাবান দিয়ে হাত ধুয়ে গণপরিবহনে উঠতে হবে, জানলাগুলো খোলা থাকবে। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলছেন ঈদের আগে পরিবহন চালুর কথা ভাবছে সরকার, তবে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। সরকার ঈদ এবং রমজান কথা বিবেচনা করে এবং দোকানপাট শপিং মলে কাজ করে তাদের কথা চিন্তা করে লকডাউন সেখানে শিথিল করেছে। লকডাউনের পর ঈদকে সামনে রেখে জনস্বার্থে গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষবারের মতো আগামী 5 মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কঠোর শর্ত সাপেক্ষে 17 দিন বন্ধের পর শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল। করোনা সংক্রমণের হার বিবেচনায় 38টি দেশে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ভারতসহ অতি ঝুঁকিপূর্ণ 12টি দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ থাকছে। গেল মার্চ থেকে সারা বিশ্বে আবারও প্রকট হয় কোভিড পরিস্থিতি। দেশেও বাড়তে থাকে করোনা সংক্রমণের হার। সংক্রমণ রুখে দিতে 13 এপ্রিল মধ্যরাত থেকে বন্ধ ঘোষণা করা হয় আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল। এর 17 দিন পর শনিবার বিমান কর্তৃপক্ষ জানায় 38টি দেশে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জানানো হয় অতি ঝুঁকিপূর্ণ দেশে বন্ধ থাকছে বাণিজ্যিক বিমান চলাচল। এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। অনেক লোক ছুটিতে আসলে ভিসার মেয়াদ শেষ হয়ে যেত, এই জন্য এখন ফ্লাইটটা চালু থাকার কারণে আমাদের উপকার হয়েছে। এদের তো কাজ ছাড়া বসে থাকলে তো আসলে এদের পরিবার চলবে না, ঠিক আছে, কাজ তো এদের করা লাগবে। 14 দিনের জন্য কোয়ারেন্টাইন আমাদের জন্যই, কিন্তু আমার ফ্যামিলির ভালোর জন্য, আমার জন্য। সিভিল এভিয়েশন জানায় প্রবাসীদের কথা বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণের হারের বিবেচনায় 12টি দেশ অতি ঝুঁকিপূর্ণ তালিকায় আছে এবং 26টি দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় আছে। 26টি দেশ থেকে সম্মানিত যাত্রীগণ PCR সনদ, নেগেটিভ সনদ এবং আসার পরে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলকভাবে থাকতে হবে। ফ্লাইট চালু রাখতে বাংলাদেশে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার আহ্বান জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের প্রতি একটাই আহ্বান, যেটা আমাদের প্রজ্ঞাপনে বলা আছে, যে স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এবং বাংলাদেশে আসার পরে যদি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হয় সেটাও মেনটেন করতে হবে। এছাড়া বাহরাইন, কাতার ও কুয়েত থেকে আসলে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। গেল 14 এপ্রিল থেকে 17 দিন বন্ধ ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সেতুতে উঠলে মনে হবে আপনি আকাশে উঠছেন। পর্তুগালে এমনই এক ঝুলন্ত সেতু করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পথচারী পারাপারে বিশ্বের সবচেয়ে বড় সেতু নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। করোনায় তীব্র সংকটে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার বিল আকাশ ছোঁয়া। মানুষের বিপদের সুযোগে অনেক হাসপাতালে নতুন করে খোলা হচ্ছে নাম সর্বস্ব ইউনিট। দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। মুমূর্ষু অবস্থায় রাজধানীর কিওর হাসপাতালের আইসিইউ থেকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় 50 আঞ্জুমান আরাকে। এখানে রোগী সুস্থতা বোধ করলে দুটি আইসিইউ এর প্রতিদিনের ব্যয় এবং মানের পার্থক্য নজরে আসে স্বজনদের। আমার ওখানে হলো 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। কনসালটেন্ট অনেক সময় আসে, অনেক সময় আসে না। ওদের স্টাফদের ব্যবহার খুবই খারাপ। কিওর হাসপাতালের সেবা নিয়ে ভোগান্তির কথা জানালেন বর্তমানে ভর্তি থাকা রোগীদের স্বজনরাও। ফোন দেওয়ার পরে উনি বলল যে এখানে আপনার আইসিইউ খরচ, মেডিসিন টেস্ট এগুলো সহ 15-16 হাজার টাকা হবে। আসার পরে তো শুনি 40, আর মেডিসিন টেস্ট এগুলো হচ্ছে সব আমাদের। বিল বাড়াতে অপ্রয়োজনে রোগীকে আইসিইউতে নেবার ঘটনা অহরহ ঘটছে বলে অভিযোগ বিশেষজ্ঞদেরও। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশের জাতীয় গাইডলাইন মানছেন না অধিকাংশ বেসরকারি হাসপাতাল। প্রাইভেট হসপিটালগুলোর পলিসি হলো 15 লিটারের বেশি অক্সিজেন লাগলেই তারা আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে ঢোকা মানেই আইসিইউ রিলেটেড আপনি খরচে পড়ে যান। গ্রেডিং এর আওতায় নিয়ে আসা যাচ্ছে
যাচ্ছে না বেসরকারি হাসপাতালগুলোকে। এজন্য মান অনুযায়ী আইসিইউ এর বিলও নির্ধারণ করা যাচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেখানেও ব্যবস্থা নিব। কোনো অবস্থাতেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবার সুযোগ কাউকেই দেয়া হবে না। রোগীদের অভিযোগ, কোভিড হাসপাতালের সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্স চালকরা অনেক সময় বিভিন্ন হাসপাতালের নাম সর্বস্ব আইসিইউতে রোগীদের নিয়ে যাচ্ছেন, যেখানে লাখ লাখ টাকা ব্যয় করেও রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। দালাল চক্র ঠেকাতে সবখানে কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবিরের বিরুদ্ধে করা আত্মহত্যার প্ররোচনার মামলা তুলে নিতে হত্যা ও গুমের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গুলশানের কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। এ অবস্থায় জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানায় জিডি করেন নুসরাত। জিডিতে তিনি উল্লেখ করেন, আত্মহত্যার প্ররোচনার মামলা তুলে নিতে বেশ কয়েকটি মোবাইল নাম্বার থেকে ফোন দেয়া হচ্ছে তাদের। মামলা তুলে না নিলে হত্যারও হুমকি দেওয়া হয়। শনিবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানায় পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান। জিডিতে বলা হয়, মুনিয়ার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবিরের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই মীমাংসার জন্য নানাভাবে চাপ দেয়া হচ্ছে তাকে। রাজি না হওয়ায় কয়েকটি মোবাইল নাম্বার থেকে হত্যারও হুমকি দেয়া হয়। এছাড়া আনবিরের বিরুদ্ধে মামলা তুলে না নিলে তার পরিবারের অন্য সদস্যদেরও মেরে ফেলার হুমকি দেয়া হয়। জাস্ট দুটো নাম্বার দিয়ে করেছি, যে দুটো নাম্বার বেশি ভয়ানক দিয়ে তারা বলতে চায় যে কেন মামলা করেছি, টাকা পাওয়ার জন্য মামলা করেছি, এই সেই মিথ্যা মামলা করেছি, এই ধরনের আর কি। কার বিরুদ্ধে করছস জানোস, তোর অস্তিত্ব থাকবো। এটা আত্মহত্যার দিকে নিয়ে যাচ্ছে, সম্পূর্ণ পরিকল্পিত হত্যা। এ অবস্থায় পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন নুসরাত জাহান। খুব ধনাঢ্য বিত্তশালী লোক, হ্যাঁ, যে জায়গায় আমার বোনকে মেরে ঝুলিয়ে রেখেছে সে জায়গায় আমাদেরকে গুম করে ফেলা, এটা তো তার জন্য কিছুই না। নিরাপত্তাহীনতায় ভুগছিলাম এর জন্য, কারণ মোবাইল আমার অফ করে দিতে হয়েছে, এমন অবস্থা হয়েছে। এদিকে শনিবার সকালে কলেজ ছাত্রী মুনিয়াকে হত্যা করা হয়েছে দাবি করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনবিরের গ্রেফতার ও শাস্তির দাবি করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি। মুক্তিযোদ্ধা সন্তান মুনিয়াকে প্রলোভনের ফাঁদে ফেলে হত্যা করে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়। দিনভর চেষ্টায় পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হলো মাওয়া এক্সপ্রেসওয়ে। সেতুর দুই প্রান্তের 438টি সুপার গার্ডারের সবশেষটি বসানো হলো মাওয়া প্রান্তে। এতে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতু সড়কের 3.25 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হলো। স্বপ্নপূরণের উচ্ছ্বাসে উৎসবের আমেজ এখন পদ্মা পারে। বিস্তারিত আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। স্বপ্নের পদ্মা সেতুর ভায়াডাক্টের মাওয়া প্রান্তে বসলো সবশেষ 438তম সুপার গার্ডার। এবার সংযোগ সেতু দৃশ্যমান হলো পুরোটাই। পদ্মার দুই পারের মেলবন্ধনের এই অবিস্মরণীয় মুহূর্তে রচিত হলো ইতিহাস। মহান মে দিবসেও শ্রমিকরা 38 মিটার দীর্ঘ ও 84 মেট্রিক টন ওজনের গার্ডারটি বসাতে কাজ করেন। ইতিহাসের অংশ হতে পেরে শ্রমিকরা যেমন খুশি, উৎফুল্ল সাধারণ মানুষও। সমস্ত সুপারটি গার্ডার বসানো কাজ শেষ হয়ে গেল, আমাদের খুব ভালো লাগতেছে। শ্রমিক দিবসে উপলক্ষে এটা বসায় শেষ করে দিলাম। জাজিরার থেকে মা পর্যন্ত পুরো রাস্তা ক্লিয়ার। এই শ্রমিক দিবসে এই কাজটি করতে পেরে পদ্মা সেতু কর্তৃপক্ষ গর্বিত, যারা দেশবাসী আছে তারা সবাই গর্বিত। এদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগতেছে। জনগণ খুব সন্তুষ্ট এবং আমরাও সবাই সন্তুষ্ট। মূল সেতু দৃশ্যমান হওয়ার 5 মাসের মধ্যেই সংযোগ সেতুর কাজও শেষ হলো। গার্ডারের উপর আরসিসি ঢালাইয়ের পরে চলাচলের পথ তৈরি হবে। মাওয়া প্রান্তে এবং জাজিরা প্রান্তের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের সংযোগের আর কোনো বাধা রইল না এবং এটা পদ্মা সেতু প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ্য 1478 এবং জাজিরা প্রান্তে 1670 মিটার। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু দুপ্রান্তের 3.14 কিলোমিটার সংযোগ সেতু দুপারের এক্সপ্রেস ওয়েকে যুক্ত করে দিল। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।
এদিকে পদ্মা সেতুতে সমান তালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় 2022 সালের মার্চেই পদ্মা সেতুর কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখছে না কর্তৃপক্ষ। রোডওয়ে স্ল্যাব আমাদের 41টার মধ্যে 33টার বেশি স্ল্যাব আমাদের হয়ে গেছে, রেলেরও 35টার মতো হয়ে গেছে। প্যারাপেট ওয়ালের কাজ আমাদের 70%-এর উপরে হয়ে গেছে। কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রেস আমাদের কাঙ্ক্ষিত মাত্রা থেকে কিছুটা স্লো। তো কাজেই এইটাকে আমাদের কাজটা যেন আমরা চলমান রাখতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইতিহাস গড়ল সময় টেলিভিশন। বাংলাদেশের প্রথম কোনো ইউটিউব চ্যানেল হিসেবে স্পর্শ করল 1 কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক। টিআরপি রেটিংয়ে দেশের শীর্ষস্থানীয় 24 ঘন্টা সংবাদভিত্তিক চ্যানেলটি ইউটিউবে যাত্রা শুরুর মাত্র 3.5 বছরের মধ্যে অর্জন করল এই কৃতিত্ব। আর এতেই সময় সংবাদ পেছনে ফেলেছে আল জাজিরা, বিবিসির মতো শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলকেও। সময়ের সাফল্যের পথ পরিক্রমা তুলে ধরছেন শুভ খান। 2018 সালের জানুয়ারিতে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের তথ্যের চাহিদা পূরণে আন্তর্জাতিক ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সময় সংবাদ। 3 মাসের মাথায় 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এরপর তথ্য পিপাসুদের তুমুল সাড়ায় 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। 2019 সালের 14 জুনে 30 লাখ, একই বছরের 19 নভেম্বর 40 লাখ ছাড়ায় সময়ের ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা। এরপর 6 মাসেরও কম সময়ে আরও 20 লাখ সাবস্ক্রাইবার পায়। 2021 সালে 3.5 বছরের মধ্যেই ইউটিউব চ্যানেল হিসেবে 1 কোটি গ্রাহকের মাইল ফলক স্পর্শ করল সময় সংবাদ। এই অর্জনটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের যত বাংলা ভাষাভাষী এবং বাঙালিরা আছেন সবার একটা বড় একটা অর্জন। শুধু সময় টিভি মেইন চ্যানেলটাই নয়, এর সাথেও আমাদের সময় টিভি এন্টারটেইনমেন্ট, সময় টিভি বুলেটিন, দুটা আরও অ্যাক্টিভ চ্যানেল আছে। এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের আরও 2টি চ্যানেল ইতিমধ্যে আমরা পুরোদমে কাজ করা শুরু করেছি। সেটা হচ্ছে সময় টিভি স্পোর্টস এবং সময় টিভি ইসলামিক। সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যেই শীর্ষে নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসিকেও পেছনে ফেলেছে সময় সংবাদ। 1 কোটি সাবস্ক্রাইবার রয়েছে ভারতীয় চ্যানেল এনডিটিভির। 1 কোটি 24 লাখ সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে রয়েছে সিএনএন। বর্তমানে ইউটিউবে 1 কোটি সাবস্ক্রাইবার অর্জনকারী বিভিন্ন ক্যাটাগরির 750টি চ্যানেলের মধ্যে সময় অন্যতম। ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক নির্ণয়কারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের পিপলস অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে বিশ্বের 16তম অবস্থানে রয়েছে সময় সংবাদ। আমরা শুধু দেশের মধ্যে কিন্তু এখন প্রতিযোগিতার অবস্থানে নেই, আমরা আন্তর্জাতিক বিভিন্ন ইউটিউব চ্যানেলকেও কিন্তু পেছনে ফেলেছি। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো আল জাজিরা। অনেকদিন আগেই আমরা আল জাজিরাকে পেছনে ফেলেছি। আগামী 1 বছরের ভিতরে আরও অনেক ধরনের মাইলফলক আমাদের সামনে রয়েছে। সময়ের সাফল্যের পালকে যোগ হয়েছে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সিলভার বাটন ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ড। আর দ্রুততম সময়ে 1 কোটি সাবস্ক্রাইবার অর্জন করায় পাবে ডায়মন্ড বাটন অ্যাওয়ার্ড। বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার ও দর্শকের কাছে গ্রহণযোগ্যতার জন্য প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকেও। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে রাজধানীর কামরাঙ্গীরচরে 1100 অসহায় মানুষকে নগদ অর্থ দেওয়া হয়েছে। শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে তাদের এই সহায়তা দেওয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষ। রাজধানীর কামরাঙ্গীরচর থানার 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের অসহায় মানুষকে করোনাকালীন সহায়তা হিসেবে নগদ 3000 টাকা করে দিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রতি বছর নিজে উপস্থিত থেকে অর্থ দিলেও করোনার কারণে এবার ভার্চুয়ালি যুক্ত হন তিনি। মহামারী চলাকালীন এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান কামরুল ইসলাম। বিশ্বের উন্নত দেশগুলোর কথা চিন্তা করেন, ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যথেষ্ট সফলতা অর্জন করছি। করোনা মোকাবেলায় 1100 পরিবারকে আজকে 3000 করে আমরা আর্থিক অনুদান দেওয়া শুরু করেছি এবং পর্যায়ক্রমে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। মহামারীর মধ্যে এমন সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষ। ভবিষ্যতে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এই যে করোনার ভিতরে 3000 টাকা দিয়েছে, আমার বাচ্চাকে খাওয়াবো। প্রতিটা লোকের, দুস্থ লোককে 3000 টাকা করে দিয়ে উপকৃত করেছেন আমাদের এমপি সাহেব,
আমাদের এই ৩,০০০ টাকা দিছে, আমাদের অনেক উপকার হয়েছে। এ ধরনের সহযোগিতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় নেতারা। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞার পর দেশের 6টি অভয়াশ্রম সহ নদীতে ইলিশ শিকারে ঝাঁপিয়ে পড়েছেন জেলেরা, কিন্তু এখনও প্রত্যাশা অনুযায়ী মিলছে না মাছ। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। 425 কিলোমিটারের অভয়াশ্রম ও নদীগুলোতে শুক্রবার মধ্যরাত থেকেই ছুটে আসে অসংখ্য নৌকা। জেলেরা ব্যস্ত রূপালী ইলিশের সন্ধানে। জালের ফাঁসে যত ইলিশ দেখা যায়, দুর্ভাবনা যেন ততটাই দূর হয় মৎস্যজীবীদের। জীবিকা, মহাজনের দেনা, জাল নৌকার সংখ্যা বাড়ানো সহ অগণিত স্বপ্ন বাস্তবতার নির্ধারক এই মাছ। দেনাপানা করে সুজি লইয়াটা কিস্তি টিস্তি চালাইছি। চাউল পাইলাম একবার, আর 3বার কোনো খোঁজ খবর নাই। মূল মৌসুম না হওয়ায় এখনো নদীতে বেশি পরিমাণ মাছ আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। দীর্ঘদিন আশা করছি যে মাছ পড়বো, আসলে মাছ পাওয়ার দেয় না। অভিযানের তো একবারে কম মাছ। ছোট নদীতে এতে তো লবণ পানি থাকলে ইলিশ মাছ কম থাকে। বৃষ্টিপাত হয়, পানি যদি মিড হয় তাহলে মাছ পোনা পাওয়া যদি যাইতে পারে। মৎস্য কর্মকর্তারা জানান, বর্ষা ঘনিয়ে আসলে আরো বেশি মাছ ধরা পড়বে জালে। সাইজ বড় হয়েছে, ইলিশের উৎপাদন বাড়বে এবং আশা করতেছি আমরা বড় সাইজের ইলিশ আমরা পাবো। 246 কোটি টাকা ব্যয়ে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা হচ্ছে। চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরের 6টি অভয়াশ্রম সহ নদ নদীতে জাটকা শিকারের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানায় মৎস্য অধিদপ্তর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে মরতে হলো এক চিকিৎসক সহ 8 রোগীকে। শনিবার স্থানীয় সময় দুপুরে হাসপাতালটিতে প্রায় 1.5 ঘন্টার জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে মৃত্যু হয় তাদের। এদিকে বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন সংকটের মধ্যেই দেশটিতে 18-র বেশি বয়সীদের গণহারে টিকাদান শুরু হয়েছে। দেশটিতে সবশেষ একদিনে করোনা শনাক্ত হয়েছেন রেকর্ড 4 লাখের বেশি মানুষ, আর মারা গেছেন 3,500। সুব্রত আচার্যের রিপোর্ট। একটুখানি অক্সিজেন আর একটি শয্যার আশায় হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় রোগী ও তার স্বজনরা। অপেক্ষা যেন আর শেষ হয় না। কোথায় এর শেষ জানা নেই কারোরও। দিল্লি, মুম্বাই সহ অন্তত 8টি রাজ্যের অধিকাংশ কোভিড হাসপাতালে অক্সিজেন সংকট। শয্যা না মেলায় এসব রাজ্যে প্রায় প্রতিটি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে চলছে চিকিৎসা। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় মিলছে না সৎকারের পর্যাপ্ত স্থান। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে টিকার সংকট। ভারত জুড়ে ভ্যাকসিন কর্মসূচির 3য় ধাপে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, টিকা গ্রহণের লক্ষ্যে এরই মধ্যে প্রায় 2.5 কোটি মানুষ নতুন করে তাদের নাম নিবন্ধন করলেও সরকারের কাছে এই মুহূর্তে মজুদ রয়েছে 1 কোটি ডোজ ভ্যাকসিন। তবে টিকা উৎপাদন বাড়ানো সহ শিগগিরই বিভিন্ন দেশ থেকে আরও বিপুল পরিমাণ টিকা আমদানির উদ্যোগ নেয়ার অচিরেই এই সংকট কেটে যাবে বলেও আশা তাদের। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে শনিবার থেকে শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা। দিনের এই দুটি সময়ে 5 ঘন্টা খোলা থাকবে কাঁচা বাজার, মুদি দোকান ও জরুরি সেবা। তবে বন্ধ থাকবে জিম, সিনেমা, ক্লাব, বার, স্পা এবং জনবহুল পার্ক। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতে করোনার ভয়াবহ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে রেমডেসিভির, অক্সিজেন সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় কমিশন, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। এদিকে বায়োএনটেকের টিকা ভারতের নতুন ভ্যারিয়েন্ট রুখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন প্রতিষ্ঠানের প্রধান উগুর শাহিন। শিশুদের জন্য ভ্যাকসিন তৈরি ঘোষণায় আনন্দিত জার্মান নাগরিকরা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনার নতুন ভেরিয়েশনে বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ।
প্রায় 80 কোটি ইউরোর এই সাহায্যের তালিকায় রয়েছে অক্সিজেন, ভেন্টিলেটর, রেমডেসিভির সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী। ইতোমধ্যে ইউর অন্যান্য দেশের মতো জার্মানিও 12 কোটি ইউরোর চিকিৎসা সামগ্রী সহ সেনাবাহিনীর 16 জনের একটি দল পাঠিয়েছে ভারতে। এমন মানবিক উদ্যোগে খুশি জার্মান নাগরিকরা। ইউরোপীয় কমিশন এবং জার্মানি চিকিৎসা সরঞ্জাম দিয়ে যেভাবে ভারতে সাহায্যের হাত বাড়িয়েছে সেটাকে স্বাগত জানাই। আমি মনে করি এটাই মানবিকতা। আশা করি ভারত তাদের সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠবে। এদিকে করোনার ভারতীয় ভেরিয়েন্টের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী বলছেন বায়োএনটেকের প্রধান উগুর শাহিন। এরই মধ্যে বয়স্কদের টিকার পাশাপাশি 12 থেকে 15 বছরের শিশুদের জন্য টিকা তৈরির ঘোষণায় আনন্দিত জার্মানির স্থানীয়রা। অবশেষে শিশুদের জন্য করোনা টিকা তৈরি হবে ব্যাপারটা আনন্দের ও সময়োপযোগী সিদ্ধান্ত, কারণ শিশুদের মাধ্যমে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। আশা করছি আগামী জুন থেকে শিশুরা টিকা পেলে আবারও প্রাণ ভরে খেলতে পারবে, একই সাথে করোনার নিত্য নতুন ভ্যারিয়েশন থেকে রক্ষা পাবে। করোনার এমন পরিস্থিতিতে ভারত সহ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের নতুন স্ট্রেন থেকে রক্ষায় বিশ্বের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। জার্মানির সাধারণ নাগরিকরা মনে করছেন শুধু করোনার মহামারী নয়, বরং যে কোনো দুর্যোগ কিংবা মানবিক বিপর্যয়ে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাই পারে এই পৃথিবীকে বাঁচাতে। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালির রাজধানী রোমের কাছের একটি শহরে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন। এই ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এদিকে 300-র মতো ভারতীয় ইতালিতে প্রবেশ করে পালিয়ে বেড়াচ্ছেন, তাদের খুঁজছে পুলিশ। রোমের বিমানবন্দরে শুক্রবারও দিল্লি থেকে আসা আরও 23 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ভারত থেকে আসা 300 ইতালি প্রবাসী কর্মস্থলে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতালিতে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন করে জটিলতা। ভারত থেকে আসা সবাই ইতালির লাতিনা প্রদেশে কৃষিকাজ করতেন। তাদের ঠিকানা খুঁজে অভিযান চালিয়ে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন তারা পালিয়ে বেড়াচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ইতালিতে প্রবেশের পর ওই অঞ্চলগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা আশঙ্কা করছেন ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশিদের শরীরে এই ভ্যারিয়েন্ট প্রবেশ করতে পারে। আমরা যেখানে কাজ করি সেখানে বিপুল সংখ্যক ইন্ডিয়ানরাও কাজ করছে, পাশাপাশি আমরা বাংলাদেশি প্রবাসীরাও সেখানে কাজ করছি। তো এই ভ্যারিয়েন্টটি যেহেতু ইন্ডিয়ানদের মাধ্যমে ছড়াচ্ছে, বিধায় আমাদেরও অনেক আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে এবং আমাদের আগামীতে যদি সেটা আরও বেড়ে যায় তাহলে আমাদের কর্মসংস্থান নিয়ে আমরা অনেক হুমকির মুখে পড়ব। বিপুল সংখ্যক ইন্ডিয়ান নাগরিক কৃষিকাজে কর্মরত রয়েছেন, তো তাদের সাথে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন সেখানে। তো আমি অনুরোধ করব সকলকে তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচেতনভাবে চলার জন্য। এরই মধ্যে ভারত বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাকেও কালো তালিকাভুক্ত করেছে ইতালি সরকার। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। আয়ারল্যান্ডে ধাপে ধাপে লকডাউন শিথিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় 10ই মে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে আসছে আরও শিথিলতা। এতে সহজ হবে জনজীবন, করা যাবে জনসমাগম আর নানা অনুষ্ঠান। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আয়ারল্যান্ডের জনজীবন। একদিকে সরকারি আদেশ, অন্যদিকে অধিকাংশ নাগরিক নিজ উদ্যোগে নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলেছেন সরকারি বিধিনিষেধ, যার সুফল এই লকডাউন শিথিল। প্রধানমন্ত্রী মিশেল মার্টিন এমনটাই তার বক্তব্যে তুলে ধরেন। মে মাসের 10 তারিখ থেকে বেশ কিছু পরিবর্তন আসছে। এখন থেকে বাইরে 15 জন একসঙ্গে জড়ো হতে পারবেন, আবার 3টি পরিবার একসঙ্গে মিলিত হতেও পারবে ঘরের বাইরে। যে কোনো অনুষ্ঠানে 50 জন উপস্থিত হতে পারলেও মৃত্যু বা বিয়ে বাড়িতে 6 জনের সীমাবদ্ধ থাকতে হবে। সরকারি এই ঘোষণায় অনেকটা স্বস্তি এসেছে জনমনে। যদিও আয়ারল্যান্ডের সরকার অনেক বাধা নির্দেশ তুলে দিচ্ছে, কিন্তু যেহেতু আমরা এখনো ভ্যাকসিন নিতে পারিনি এবং নতুন এক ভাইরাসের আগমন আবার হয়েছে, সবাই আবার করোনাতে আক্রান্ত হচ্ছে,
সেই জন্য আমরা সবাই এখনো ভয়ে আছি এবং সতর্কতার সাথে বাহিরে যাচ্ছি এবং চলাফেরা করছি। আগামী মাস থেকে আয়ারল্যান্ডে লকডাউনের যে ঘোষণা আসছে এতে আমরা সবাই মহা খুশি। আর আয়ারল্যান্ডে এখন করোনা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। তবে করোনার ভ্যাকসিন এখনো যারা নিতে পারেনি লকডাউন শিথিলের মধ্যে তাদের থাকতে হবে বাড়তি সতর্কতায়, এমনটাও মনে করছেন অনেকে। এদিকে আগামী সপ্তাহ থেকে করোনার ভ্যাকসিন প্রয়োগের সংখ্যা আরও বাড়াচ্ছে দেশটির সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। স্পেনের মাদ্রিদে আঞ্চলিক সরকার নির্বাচনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন মাদ্রিদে বসবাস করায় এখন প্রচুর সংখ্যক বাংলাদেশি স্প্যানিশ পাসপোর্ট পেয়ে স্পেনের নাগরিক হওয়ায় বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন। তাই তারা ভোট নিয়ে হয়েছেন সক্রিয়। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবিতে রিপোর্ট। আগামী ৪ মে স্পেনে অনুষ্ঠিত হবে আঞ্চলিক সরকার নির্বাচন। সেখানে ৬টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। করোনা মহামারীর বিরূপ প্রভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিভিন্ন নিষেধাজ্ঞা থাকায় প্রার্থীরা স্বল্প পরিসরে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যে দল আমাদের অভিবাসীদের সুযোগ সুবিধা প্রদান করবেন অবশ্যই আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। যারা স্পেনের নাগরিকত্ব পেয়েছেন, আপনার সেই নির্বাচনে যে প্রার্থী আপনার কথা বলে, আপনার সুযোগ সুবিধার কথা বলে, তাকে নির্বাচিত করার জন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে বাম রাজনৈতিক ঘরানার বাংলাদেশিদের পছন্দের প্রার্থী মাদ্রিদের মনিকা গার্সিয়া গঞ্জালেস বাংলাদেশি কমিউনিটি নেতাদের সঙ্গে বেশ কয়েকটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করেছেন। আমরা আশা করি তিনি নির্বাচিত হলে প্রবাসীদের যে বৈধতা দেওয়া এবং তাদের বিভিন্ন যে সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেগুলো পূরণে কাজ করবে। সাধারণ প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন বামপন্থী প্রার্থীরা যদি এবারও নির্বাচিত হয় তাহলে হয়তো প্রবাসীদের অনেক দাবি দেওয়া পূরণ করতে আরও নমনীয় হবে তারা। সময় সংবাদ, স্পেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসা ভিজিট ভিসাধারীদের পুনরায় ডেটাবেস তৈরিতে দূতাবাস ও কনস্যুলেটের প্রতি অনুরোধ জানিয়েছেন আমিরাতে অবস্থানরত জনশক্তি ব্যবসায়ীরা। চাকরির সন্ধানে দেশটিতে আসা অসংখ্য প্রবাসী অবৈধ হয়ে পড়ার শঙ্কা দেখা দেয় এই অনুরোধ জানান তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট। দীর্ঘ ৮ বছর পর সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণে আসা ব্যক্তিদের জন্য রেসিডেন্স ভিসা উন্মুক্ত করায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে। বাংলাদেশিরা এই সুযোগ কাজে লাগাচ্ছেন, কাজের সন্ধানে যাচ্ছেন অনেকে, কিন্তু যারা কাজ পাচ্ছেন না তারা হয়ে পড়ছেন অবৈধ। বাংলাদেশিরা যেন অবৈধ হয়ে না পড়েন সে লক্ষ্যে কাজ দেওয়া কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে দেওয়া হয়েছিল সুপারিশপত্র। পাশাপাশি তৈরি করা হয় ভিজিটধারীদের ডাটাবেজ, কিন্তু হঠাৎ সেই পদ্ধতি উঠিয়ে দেয় হাজার হাজার ভিজিটধারী অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নীতিমালা হওয়া আছে সহনশীল, সেটা যেন ওয়ার্কারদের অতিরিক্ত খরচ না পড়ে এবং বেশি টাকা না পড়ে, এমন কোনো পদ্ধতি চালু হওয়া উচিত না যেন শ্রমিকরা সেখানে কষ্ট পায়। স্পন্সরশিপ দেয় ওই লোকটা জবাবদিহিতার মধ্যে আসে। এখন যেভাবে লোকগুলো আসতেছে তারা কোনো জবাবদিহিতার মধ্যে নাই। দ্বিতীয়ত কথা হচ্ছে বাংলাদেশে বিএমএটির পারমিশন নিয়ে যারা আসতেছেন তাদের কিন্তু কারোই সমস্যা হচ্ছে না। বর্তমানে হাজার হাজার ভিজিটধারী বাংলাদেশি কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি হলে পুনরায় বাংলাদেশি রেসিডেন্স ভিসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। তাই বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেটের সুপারিশপত্র দেওয়ার মাধ্যমে ভিজিটধারীদের সঠিক কাজের সন্ধান দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর নিচে নীল জলরাশি। এর উপর 516 মিটার দৈর্ঘ্য আর 175 মিটার উঁচু ঝুলন্ত সেতুতে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা মুগ্ধ করেছে দেশি বিদেশি পর্যটকদের। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া হয়েছে সেতুটি। পর্তুগাল থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বলা হয়ে থাকে পর্তুগালের উত্তরাঞ্চলের আভেরোকে। মূল শহরকে পর্তুগালের ভেনিস বলা হলেও শহরের বাইরের সৌন্দর্য আরো মনোমুগ্ধকর। এরোকা শহরের পাইবা নদীর উপর ঝুলন্ত সেতু থেকে চারপাশের দৃশ্য এনে দেবে স্বর্গীয় অনুভূতি। দীর্ঘ সময়
বন্ধ থাকার পর পুনরায় বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু উন্মুক্ত করেছে পর্তুগাল। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে 516 অ্যারোকা সেতুটি বৃহস্পতিবার স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয়। এটি বিশ্বের যে কোনো সেতু থেকে আলাদা। যাদের দুর্বল চিত্ত তাদের বলবো আপনারা নিচে তাকাবেন না, একবার ঘুরে যান, আপনার ভ্রমণের অভিজ্ঞতাই পাল্টে যাবে। যথেষ্ট নিরাপত্তাও রয়েছে। এই সেতুতে যখন আপনি উঠবেন তখন আপনার মনে হবে যে আপনি উড়োজাহাজে আছেন। শুনতে অবাক করা হলেও অনুভূতি তেমনই। সেতুটিতে একসাথে সর্বোচ্চ 100 জন উঠতে পারবেন বলে জানান অ্যারোকার মেয়র মার্গারিতা বেলেম। আগে থেকে অনলাইনেও ভ্রমণের সময় নিতে পারবেন পর্যটকরা। এছাড়া আজ থেকে পর্যটকদের জন্য খুলছে পর্তুগালের দরজা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, আভেইরো, পর্তুগাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনা আক্রান্তের হার কমার মধ্যে চোখ রাগাচ্ছে বেপরোয়া শপিং। সঙ্গে যোগ হচ্ছে গণপরিবহন চালুর পরিকল্পনা। 38 দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু। শ্রমিকদের দিনভর চেষ্টায় পদ্মা সেতুর সঙ্গে মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ। স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে উৎসবের আমেজ। জাজিরার থেকে মাওয়া পর্যন্ত পুরো রাস্তা ক্লিয়ার। এই শ্রমিক দিবসে এই কাজটি করতে পেরে পদ্মা সেতু কর্তৃপক্ষ গর্বিত। এদের আনন্দ দেখে আমাদেরও আনন্দ লাগতেছে। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গে থাকুন সময়ের।